প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। প্রতিদিনের মতো আজও একটি বিষয় নিয়ে কথা হবে। আজকের আলোচনার শিরোনাম এক ছাগলে যত কাণ্ড। যে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমে আছেন অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগ নেতা। এরপরে আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো। ধন্যবাদ। আপনাদের দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই দুই অতিথির সঙ্গে আজকের নির্ধারিত বিষয়ে কথা হবে, তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। প্রযুক্তি নির্ভর বিশ্বের জন্য শিশুদেরকে যোগ্য করা হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। সবার চেষ্টায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। ক্ষমতায় থাকতে দেশের স্বার্থবিরোধী কাজ করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বলেছেন ভারত থেকে প্রধানমন্ত্রী শূন্য হাতে ফিরেছেন। সাভার ট্যানারি এখনও পরিবেশ বান্ধব হয়নি, ফলে রপ্তানিতে পিছিয়ে পড়ছে চামড়া শিল্প। সমাধানের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। খাল ও সড়ক দখল করায় রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত সাদিক অ্যাগ্রোর একাংশ সহ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙেছে সিটি কর্পোরেশন। এবং প্রথমবার টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে দক্ষিণ আফ্রিকা, সেমিফাইনালে হারিয়েছে আফগানিস্তানকে। ভারত ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টি নিয়ে দুশ্চিন্তা। শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। আমাদের আজকের আলোচনার শিরোনাম এক ছাগলে যত কাণ্ড। দুঃখজনক হলেও সত্যি যে আমাদেরকে ছাগল সামনে রেখে আলোচনা করতে হচ্ছে, কারণ এর সূত্র ধরে যে বড় বিষয়টি জনপরিসরে এসেছে সেটি হচ্ছে দুর্নীতির নতুন একটি অধ্যায়। এবং আমরা দেখলাম যে সরকারের একজন অতি উচ্চপদস্থ, মানে কি বলা এটাকে, আমরা সুস্পষ্টভাবে অতি উচ্চপদস্থ বলতে পারি, তিনি এনবিআরের একজন কর্মকর্তা এবং তিনি সোনালী ব্যাংকের পরিচালকও ছিলেন। এবং তার একের পর এক রত্ন ভাণ্ডারের সন্ধান পাওয়া যাচ্ছে, যার সূচনাটা হয়েছিল কোরবানির আগে তারই পুত্রের একটি ছাগল কেনাকে কেন্দ্র করে, এবং সেটির একটি পোস্ট এসেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, এবং সেটির সূত্র ধরে আস্তে আস্তে বেরিয়ে এসেছে কারা কিনলেন এই ছাগলটি, তাদের পরিচয় কি, তাদের বিত্ত বৈভবের পরিমাণ, সব কিছু নিয়ে। কারণ ছাগলটির মূল্য ছিল 15 লাখ টাকা। সেই জায়গা থেকে আসলে গোটা এখন যেটা যে গণমাধ্যমে ছাগল কাণ্ড বলা হচ্ছে। তো ছাগল কাণ্ড বলতে গেলে সঙ্গে সঙ্গে একটা কথা মনে পড়ে যায়, সেটি হচ্ছিল যে আমরা রামায়ণে দেখেছিলাম যে লঙ্কা কাণ্ডের একটি বিষয় ছিল, যে হনুমানের লেজে আগুন দেওয়ার পরে তিনি সেই আগুন নিয়ে পুরো লঙ্কায় দৌড়ে বেরিয়েছিলেন এবং লঙ্কা পুরো ছাই হয়ে গেছিল। এই ছাগলের লেজ ধরে আমাদের এখানে এরকম একটি বড় সড়ো কি বলবো, এখন আড়াচাড়াই হয়ে গেল। আমরা অনেক অনেক সব তথ্য পাচ্ছি দুর্নীতির। তো প্রথমেই যাচ্ছি সোহরাব হাসান, আপনার কাছে যে এই নবতর কাণ্ড অর্থাৎ ছাগল কাণ্ড, এই বিষয়টি নিয়ে আমাদের একটু নতুন করে ভাবতে হচ্ছে, নতুন করে ভাবার জায়গাটা একটু শুনবো আপনার কাছে, এবং পাশাপাশি একটি তথ্য আপনার কাছে রেখে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এর আগেও কিন্তু এই যে অভিযুক্ত কর্মকর্তা, এনবিআরের কর্মকর্তা মতিউর রহমান, ওনার ব্যাপারে 4 দফা দুদকের অনুসন্ধান হয়েছে এবং তিনি কিন্তু ক্লিন সার্টিফিকেট পেয়েছেন। বিষয়গুলো রেখে আপনার কাছে যাচ্ছি। ধন্যবাদ। প্রথমে হচ্ছে যে এই ঘটনায় বিশেষ করে মতিউর রহমান সাহেবের যে দুর্নীতি, অবৈধ সম্পদ ইত্যাদির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ধন্যবাদ দিতে হয়, কারণ এটির সূত্রটা সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলধারার গণমাধ্যম আমরা এটি বের করতে পারিনি, সুতরাং প্রথমেই আমাদের ব্যর্থতার স্বীকার করে নেই। যদিও বেনজির কাণ্ডে মূলধারার গণমাধ্যম বেশ আগে রিপোর্ট করেছিল, কয়েক মাস আগে, কিন্তু সরকার নীতি নির্ধারক আমলে নেয়নি। আমলে নিলে কিন্তু আজকে তাকে দুদকে তলব করে না পাওয়া, তার কোথায় আছে আমরা এখনও জানি না। সরকারের কোনো পক্ষ থেকে তার সম্পর্কে তিনি কোথায় আছে এটি বলতে পারেন নাই বা বলছেন না, এটি রহস্যজনক। একজন কর্মকর্তা, সাবেক পুলিশ প্রধান, তিনি দেশে থাকলে সেটাও জানানো উচিত, দেশে না থাকলে সেটাও জানানো উচিত। এখন এই যে একের পর এক বেরোচ্ছে এবং আজকে খবর হচ্ছে যে দুদকের যে সচিব
প্রথম সচিব, তারও 1000 কোটি টাকা। প্রশ্ন হলো এই 3 জন ব্যক্তি যদি ধরা না পড়তেন বা আরও যেসব আছে, তাহলে এটি ধরে না লোকচক্ষুর আড়ালে থেকে যেত। কিন্তু দুর্নীতির ভয়াবহতা যে চলছে বা মানুষ যে ভুক্তভোগী, আপনি বাংলাদেশের সেবা প্রতিষ্ঠান, যতগুলো সরকারি সেবা প্রতিষ্ঠান আছে, কোথাও মানে বাড়তি সুবিধা না দিয়ে, অর্থাৎ সরকারি যে নিয়ম বা যে হার, সেটি আপনি ট্যাক্সেশন বলেন, সেটি পানির বিল বলেন, বিদ্যুতের বিল বলেন, বা বিদ্যুতের সংযোগ নেয়ার ক্ষেত্রে বলেন, কোথাও উৎকোচ ছাড়া সেবা পাওয়া যায় না। তাহলে আপনি দেখুন, প্রথম হচ্ছে যে মতিউররা কীভাবে তৈরি হলেন। প্রথম সময় আপনি বলেছিলেন যে 4 বার দুদকে তার সম্পর্কে অভিযোগ এসেছিল, 4 বারে তিনি নিষ্কলুষ পত্র পেয়েছিলেন। আচ্ছা, তারও আগের যে ঘটনা, সাবেক এনবিআর এর চেয়ারম্যান বদিউর রহমানের বই আছে, তাতে আছে, ওই বইয়ের নামটাও বেশ মজাদার, কোদালকে কোদাল বলি। তিনি যখন এনবিআর এর চেয়ারম্যান, তিনি সিদ্ধান্ত নিলেন চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে যে এই মতিউর রহমানকে চট্টগ্রাম থেকে রাজশাহীতে বদলি করবেন। তৎকালীন সেনাপ্রধান সহ 4 জন জেনারেল তাকে তদবির করেছেন, 4 জন ঊর্ধ্বতন জেনারেল তদবির করেছেন তার বদলি যাতে রহিত করা যায়। এনবিআর এর 4 জন সদস্য বলছেন যে স্যার, তাকে বদলি করবেন না, কারণ আপনি রাখতে পারবেন না। কিন্তু তিনি মানে অনড় ছিলেন। তার বইয়ে আরও যে তথ্য আছে সেটা হচ্ছে যে মতিউর রহমান তার এতই ক্ষমতালয়ে, মানে ক্ষমতার অন্দরমহলে এতই তার অবাধ যাতায়াত, তিনি এএমএস কিবরিয়ার বেডরুমে নাকি যেতে পারতেন। তিনি পরবর্তী বিএনপি আমলের অর্থমন্ত্রী সাইফুর রহমানের বেডরুমে যেতে পারতেন। এমনকি সাইফুর রহমানের স্ত্রী মারা যাওয়ার পর তার কবরস্থানে গিয়ে কান্নাকাটিও করেছেন একজন। এবং গতকাল দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি, সেটা হচ্ছে সাবেক অর্থ সচিব, বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এই মতিউর রহমানের যে ছবি, অর্থাৎ মক্কায়। হ্যাঁ, হজ করতেই পারেন, কিন্তু কথা হচ্ছে যে হজের যে উদ্দেশ্য, হজ একটা ধরনের আত্মসমর্পণ সৃষ্টিকর্তার কাছে। হ্যাঁ, যে তিনি কোনো অন্যায় অপরাধ করে থাকলে সেটার ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে করবেন না, এরকমই। আমরা হলফনামা দেই, নির্বাচন হলফনামা, হজও এক ধরনের হলফনামা, কিন্তু যে সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করে বলা যে সমস্ত আমার গুনাহ খাতা মাফ করো। এবং আসলে আমাদের সমাজ এক ধরনের কি বলে, বৈরিতা, বৈপরীত্য, গোজামিল, অসততা, মানে এর আকণ্ঠ নিমজ্জিত। এর সঙ্গে যোগ হয়েছে অদক্ষতা। আপনি দেখবেন যে যেখানে যার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন না বলে বা করেন না বলেই তিনি তার উপরস্থকে তোয়াজ করেন, স্তুতি করেন এবং নিজের দুর্বলতা, অপরাধ ঢাকার জন্যে। ছাগল কাণ্ডে যেটা বললাম যে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ধন্যবাদ দিতে, সামাজিক যোগাযোগ মাধ্যম না, সাধারণ মানুষ যারা এটি ব্যবহার করেন, সরকার সংবাদ মাধ্যমের উপর নানা রকম চাপ, আইন, ডিজিটাল নিরাপত্তা আইন করাই হয়েছিল, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি ডিজিটাল মাধ্যমে অপরাধ সংগঠিত না হয়। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এটি ভিন্ন মত এবং সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার হলো, যে কারণে ওই আইনটি যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্য ব্যর্থ হলো। পরবর্তীকালে সাইবার নিরাপত্তা আইনেও কিন্তু একই। এখন এই দুর্নীতি একটা দিক বলতে নিশ্চয়ই কাউসার ভাই বলবেন যে আমরা তো দুর্নীতিবাজকে ধরেছি, কিন্তু কতজনকে ধরেছেন? এনবিআরের যদি একজন সদস্যের এই প্রভাব প্রতিপত্তি, এবং একই সঙ্গে তিনি সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন, একই সঙ্গে তিনি আপিল বোর্ড এনবিআরের
তার সভাপতি মানে হচ্ছে সমস্ত যত অভিযোগ আসবে সেই অভিযোগ নিষ্পত্তি করা এনবিআর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, এনবিআরে যে তারপর সচিবের কথা বেরোলো, সচিবের পরের যে আছেন, তারপরে যে মানে দুর্নীতিটা হচ্ছে একেবারে মানে কাঠামোগত দুর্নীতি। এটা কিন্তু ভয়াবহ। আপনি যদি এমন ওই অফিসে বা যে কোনো সরকারি সেবা প্রতিষ্ঠানে এমন কাউকে পাওয়া যাবে না যে এর থেকে মুক্ত। আমাদের এক বন্ধু এনবিআরে চাকরি করতেন, তো তিনি আমি নিশ্চিত করে বলতে পারি তিনি কারণ অসৎ পথের আশ্রয় নেয়নি, অসততা করেননি। তার অফিসে যাওয়া দরকার হয়নি, কারণ তাকে বলছে আপনার আসার দরকার নাই, আপনি মাস শেষে বেতন নিয়ে যাবেন, কারণ আসলে আপনাকে কোনো না কোনোভাবে এর সাথে যুক্ত হতে হবে। এটা কি করে ভাঙা যায়? পুলিশ বিভাগে বলুন, মানে পুলিশের দায়িত্ব হচ্ছে শিষ্টের দমন, শিষ্টের লালন, দুষ্টের দমন। কিন্তু আমরা দেখছি উল্টো। রাজনীতির কথা বাদ দিলাম, রাজনৈতিকভাবে সরকার তাদের ব্যবহার করে, তারা বিরোধী দলের উপর ধরে আনতে বললে বেঁধে আনে। আমি এই রাজনৈতিক বিষয়টা বাদ দিয়ে দিই, যে কাঠামোগত বা পদ্ধতিগত যে দুর্নীতি, এর থেকে রেহাই কে? এই সরকার যে ক্ষমতায় আসছে তার অন্যতম ভিত্তি ছিল দুর্নীতির বিরুদ্ধে তার বুলন্দ আওয়াজ, মানে আমরা দুর্নীতির নির্মূল করব, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা দেখাবো। কিন্তু আমরা 15 বছরে এই সরকারের যদি সবচেয়ে ব্যর্থতার জায়গা থাকে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। ঠিক এই জায়গাটা থেকে একটু অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসারের সঙ্গে একটু কথা বলতে চাইছি, ওনার কথা শুনতে চাইছি। সেটি হচ্ছে যে আমরা যদি মতিউর রহমানের এই দুর্নীতির ব্যাপারটা দেখি, আমরা তো দেখলাম যে এর আগে উনি 2004 সালে অর্থাৎ বিএনপি শাসন আমলে, তারপরে 2008 সালে সেই সময়কার তত্ত্বাবধায়ক সরকারের আমলে, তারপরে 2013 সালে এবং 2021 সালে আওয়ামী লীগ সরকারের আমলে 4 বার তিনি দুর্নীতি দমন কমিশন থেকে কি বলা, আমরা সহজ বাংলা যেটাকে আর কি মানে সোজা করে যেটাকে বলি ক্লিন সার্টিফিকেট বলি, বা উনি নিষ্কলুষ বলে উনি পত্র পেয়েছেন। তার মানে আমরা দুর্নীতি বিষয়ে যখন রাজনৈতিক অঙ্গন থেকে কোনো কথা শুনি তখন এক ধরনের আমল ভিত্তিক হিসাব আমরা পাই, ওই আমলের এই ছিল, এই আমলে এই হয়েছে। মতিউর রহমানের ক্ষেত্রে কোনো আমল ভিত্তিক হিসাব কিন্তু থাকছে না, সব আমলই তার জন্য সমান হয়ে দাঁড়াচ্ছে। এই জায়গাটা একটু আপনার অভিমত শুনতে চাই। আমার জন্য দুর্ভাগ্যজনক কি যে আমরা এখানে বসে মতিউর নিয়ে আলোচনা করতেছি, এটা শুধু দুর্ভাগ্যজনক। সরকারের একজন আমলা, আমরা লক্ষ কোটি টাকা খরচ করছি এই জন্য নাকি? আপনি বিষয় রেখেছেন না যে এক ছাগলে যত কাণ্ড নাকি? অপরাধবিদরা বলে যে অপরাধী যত শক্তিশালী হোক, যত নিখুঁতই হোক, অপরাধের কিন্তু একটা ক্লো সে রেখে যায়, এবং সেই ক্লো ধরেই কিন্তু গোয়েন্দা সংস্থা বা যারা মামলা তদন্ত করেন তারাই কই, এবং একটা না একটা ক্লো পেয়ে যায়। আর আধুনিক প্রযুক্তিতে ক্লো পাওয়া অনেক সহজ, যে কোনো একটা ছাপ পাওয়া বা যে কোনো একটা করা যায়। আসলে এই গত 1 মাসে যা হলো, অনেকেই ভাবেন নাই কি থেকে কি হয়ে গেল বা কি হতে পারে। আমি যে জিনিসটা বলবো, দুর্নীতি সবাই করতে পারে না, সুযোগ নেই, সবার সুযোগ আছে দুর্নীতি করার নাই, কিন্তু সুযোগ করে নেওয়ার মতন দক্ষ অনেক লোককে কিন্তু আমরা দেখছি একের পর এক। না, যেহেতু যারা করেন তারাও এক সময় হয়তো ক্রেজি হয়ে যান, কিন্তু মানসিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে কতটা সুস্থ থাকেন আমি জানি না। একটা চাপ তো থাকেই, অবৈধ সব কিছুর একটা চাপ থাকে, আর সে সরকারি কর্মকর্তা আরো বেশি। এখানে একটা কথা আসছে, আমলারা, রাজনীতিবিদরা কারা দুর্নীতি করছেন বা যৌথভাবে হচ্ছে কিনা। আর আমার বলার পয়েন্ট যেটা সুরাব্বায় মনে করিয়ে দিলেন, আওয়ামী লীগ সরকার কিন্তু চেষ্টা করছে এদেরকে ধরার জন্য। আপনি দেখেন সাম্প্রতিককালে যে ঘটনাগুলি হয়েছে, সরকারের পক্ষ থেকেই কোনো বাধা দেওয়া হয়নি, বরং সেই কাজটা যেন চলে, তদন্ত যেন শেষ হয়, মামলা যেন নেওয়া হয়।
আপনার মনে আছে, আপনি তো 4 সালের কথা বললেন, করোনার আগে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায়। আওয়ামী লীগের নেতারা কিন্তু দুর্নীতির দায়ে দুদকে যাচ্ছিলেন, জেলখানায় যাচ্ছিলেন, তদন্ত যাচ্ছিলেন। এইবার যখন আওয়ামী লীগ নির্বাচন ইশতেহার দেয়, তো প্রথম তো একটা লক্ষণ ছিল যে আমরা দুর্নীতিকে একেবারে দমন করা যাবে না, বাট কন্ট্রোল করা যাবে। আমাদের জঙ্গিয়ত নির্মূলন হয়েছে কি না, এখনো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু আমাদেরকে জঙ্গি রাষ্ট্র বলা যাবে না। কিন্তু আমরা একসময় লক্ষ্য করে দেখতাম যে ওইদিকে চলে যাচ্ছে কিনা, এত বাড়ছিল জঙ্গি আস্তানা, জঙ্গি হামলা, তৎপরতা, মানে আসামি ছিনিয়ে নেওয়া, থানা অ্যাটাক করা, এই করা সেই করা, আমরা সে বছর চলে গেছিলাম। তো এখন কিন্তু আমরা সেটা একটা চাপে রাখতে পেরেছি, নির্মূল না করলেও রাখতে পেরেছি। দুর্নীতিটাও দেখুন, দুর্নীতির ক্ষেত্র তো অনেক জায়গা, শুধু রাজধানী কিন্তু না। বাংলাদেশের রাজধানী, জেলা, উপজেলা সবগুলি পর্যায়ে কিন্তু সুযোগ আছে। এখন কিন্তু একটা দিন বাবার সুযোগ এসছে যে এটার দায় কি শুধু সরকারের, শুধু কোনো রাজনৈতিক দলের? এটা কি সামাজিক দায়িত্ব হতে পারে না? কারণ দুর্নীতির দায়ে যদি আমার বড় বড় উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যায়, বা দুর্নীতির কারণেই তো কাজের মানটা কম হয়, যেই ব্রিজ বা যে কাজটা 100 বছর হওয়ার কথা সেটা 30-40 বছরে টিকছে না, এটা তো জাতির জন্য একটা বিরাট লস, তাই না? আমরা দেখি ব্রিটিশ আমলের বিল্ডিং 100 বছর কিছু হয় না, কিন্তু আমাদের আমলের বিল্ডিং 30 বছর গেলে ইট চলে আসে। তার মানে এটা তো দুর্নীতির সিমটম, মানে এটার এফেক্ট তো এটা হচ্ছে। আমি নাম ধরে বলতে চাই না, আমি বললাম না যে খুব দুর্ভাগ্য তাদের নিয়ে আলোচনা করতে হচ্ছে। এরা জাতির কত বীর শ্রেষ্ঠ সন্তান নাকি আমাদের আলোচনা করছে, এরা কত টাকা কামিয়েছে, কি তাদের উত্তরাধিকার সূত্র ছিল, কি তাদের বাপদাদার প্রতিপত্তি ছিল, কি তাদের জ্ঞানের এত ইয়ে ছিল। কেন বিশ্বে তো অনেকে ধনী হয়েছেন টেকনোলজি বিক্রি করে, তাই না? আমরা দেখছি না কয়েকজনের নাম তো আছে যারা টেকনোলজি বিক্রি করে বিশ্বের অন্যতম সেরা ধনী হয়েছেন। সেটা কি না? তবে বাংলাদেশ সরকার এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন, এটা কিন্তু আমলে নিয়েছেন। কেন নিঃসন্দেহে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল কাজে হাত দিতে পেরেছি এবং করতে পেরেছি। সবচেয়ে বড় কথা, মানুষের মৌলিক অধিকার এটা কিন্তু আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করতে পেরেছেন। বাট এটাকে কেউ নষ্ট করবে, এটা কিন্তু দেখতে হবে। নষ্ট করার ক্ষেত্রে কিন্তু দুর্নীতি একটা খুব বড় ভূমিকা রাখতে পারে। না, আমি সেটাই বললাম, সেটা তো নজরে এসছে। আপনি লক্ষ্য করে দেখবেন গত কয়েকটা একটেক মিটিংয়ে প্রধানমন্ত্রী কিন্তু এগুলি বলছেন যে আপনাদের এই সিদ্ধান্তের কারণে অনেক প্রজেক্ট অনেক সমস্যা হচ্ছে, এটা যেন না হয়, কারণ অর্থটা কিন্তু জনগণের। কিন্তু আমরা যদি একটু সোজা করে দেখতে চাই, মানে সাধারণ মানুষের জায়গা থেকে দেখতে চাই, যে দৃষ্টান্তমূলক কয়েকটা বিচার দেখলে কিন্তু মানুষ একটা ভরসা পায় বা তার একটা আস্থার জায়গা তৈরি হয়। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা কি সম্প্রতি বা নিকট অতীতে বা দূর অতীতে দৃষ্টান্তমূলক পরিসংখ্যান দিতে পারবো না, সেটা দুদক দিতে পারবে। কিন্তু আমি ব্যক্তিগত যেটা মনে করি, যারা এই দুদকের মামলার তদন্তে এসছে, মামলায় এসছে বা হাজিরা দিচ্ছেন, এরা কিন্তু এটা আপনি বলেছেন সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা ছিল। আমি মনে করি এটি তাদের জীবনের একটা বড় বিপর্যয়। কোনো রায় ঘোষণার আগে এটি তো তাদের বড় রায়, বড় শাস্তি। এই অপবাদটা তাদেরকে নিতে হচ্ছে। আমি জানি না কে কী করে প্রমাণ করে বেরিয়ে যেতে পারে, হয়তো বেরিয়েও যেতে পারে, অনেক কিছু বলতে পারেন, কারণ আইন তো আইনের মতো চলবে, সেটা সাক্ষী সহ কাগজপত্রের মতো আমাদের চলবে, সেটা পরের ব্যাপার। কিন্তু এই যে অপবাদটা, আমরাও এর বাইরে যেতে পারি না, কেন এটা তো আমাদের গায়েও আসছে যে বিভিন্ন দপ্তরের হেড রেডে আসছেন, বড় বড় কর্মকর্তারা আসছেন, ছোট কর্মকর্তা বাদ দিলাম। না, এবার বিষয়টা এরকম হয়ে গেছে যে বেশ কয়েকজন বড়, মানে আমি যে শব্দটা যেটা বলছি যে অতি উচ্চ পদের মানুষের দুর্নীতির বিষয়গুলো হওয়া, সাধারণ বিষয়গুলি মানুষের নজরে সাধারণগুলি আর খুব একটা গুরুত্ব পাচ্ছে না এখন, তাই না? আমি মনে করি সরকারও এটা আমলে নিয়েছে। সরকার সব ধরনের, আজ পর্যন্ত কোনো সরকারের পক্ষ থেকে বলা হয় না কিন্তু যে না আমরা তদন্তে বাধা দিচ্ছি, আইনগত প্রসেসটা যেন না আগায়, সব কিছু দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, সদিচ্ছাটা বড় জিনিস। আপনি লক্ষ্য করে দেখবেন এক সময় নির্বাচন কমিশনে অনেক কথা হতো, আজকে কিন্তু নির্বাচন কমিশন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে বা ঢাকার কেন্দ্রে যে অফিস,
একটা অবস্থান করে দিয়েছে, কর্মকর্তা বাড়িয়েছে, বাজেট দিয়েছে, তাদের কাজ করার সুযোগ দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, আপনি আইন করে দিয়েছে। গুরুত্বপূর্ণ ঠিক একটা- একইভাবে দুদকেও লক্ষ্য করে দেখবেন, আগে দুদক অনেক অনেক বিশেষণ দিত, এখন দুদকের পর্যাপ্ত কর্মকর্তা আছে, বরাদ্দ আছে, তাদের যে কোনো কাজ করার মতো রিকোজিশনের সুযোগ আছে, এগুলি হয়েছে। আপনি আইন আছে কিন্তু আপনার ক্ষমতা নাই। যেমন হাইকোর্ট একটা সিদ্ধান্ত দিতে পারবে, সে কি আসামি ধরে নিয়ে আসতে পারবে? আপনি একটা গুরুত্বপূর্ণ শব্দ বললেন, সদিচ্ছা। সরকারের, দুদকের, এই দুই জায়গাতেই সদিচ্ছা, মানে দুর্নীতির ব্যাপারে, দুর্নীতির মানে চিহ্নিত করা এবং শাস্তি নিশ্চিত করার ব্যাপারে সদিচ্ছা ব্যাপারটি আসলে কতটুকু আছে না আছে, এই বিষয়টি নিয়ে আমরা একটু শুনবো। সোহরাব হাসান, আপনার কাছে কিন্তু একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে শুনছি। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরোয়ারে সময় হয়ে গেল একটা বিরতির, ফিরব অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরোয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আলোচনায়। সোহরাব হাসান, এবার যাব আপনার কাছে। এর আগে যখন এবিএম রিয়াজুল কবির কাউসার বলছিলেন, তিনি বলছেন যে দুর্নীতি দমনে, দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছার জায়গাটি আছে। তো তিনি তার মতন করে বিশ্লেষণ করলেন। এবার আপনার কাছ থেকে বুঝতে চাইব যে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন। সরকার এবং কখনো কখনো দুর্নীতি দমন কমিশনেরও সদিচ্ছা আছে কিনা প্রশ্নটা ওঠে, আপনি কিভাবে দেখেন? আওয়ামী লীগ তো দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ক্ষমতায় আসছিল। দুর্নীতি কি কমেছে? যদি কমতো তাহলে আমরা কিন্তু বলতে পারতাম যে সরকারের সদিচ্ছা আছে। আবার সদিচ্ছা থাকলেও হবে না, সেটা সদিচ্ছা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার জন্য সক্ষমতা থাকতে হবে। সক্ষমতার জন্যে দল মত স্বজন বিজন নির্বিশেষে আইনকে সমানভাবে প্রয়োগ করতে হবে। কিন্তু আমরা তো দেখি কারো ব্যাপারে আইন প্রয়োগ হয় না, আইন নিজস্ব গতিতে চলে না। আর হচ্ছে আইনের শাসন। এই দুর্নীতি দমন কমিশনকেই বা বলতে হবে কেন, পুলিশের আইজিপিকেই বলতে হবে কেন তুমি এটা করো ওটা করো? আইন আছে, যে আইনে আছে যে কার কি এখতিয়ার। এখন আরেকটি বিষয় উঠেছে অন্তত এই গত নির্বাচন বা তার আগের নির্বাচনের পর, সেটা হচ্ছে যে আমরা যদি জনপ্রশাসন অথবা পুলিশ বাহিনী তাকে যদি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তারাও কিন্তু একটা প্রতিদান নিতে চাইবে এবং নিচ্ছে। তো অনেকেই মনে করেন যে এটি হচ্ছে দল এবং প্রশাসন যে একাকার হয়ে যাওয়া, অর্থাৎ দলীয় স্বার্থে প্রশাসনকে ব্যবহার করার কারণে প্রশাসন আর প্রশাসনের মতো থাকি না। প্রশাসন নিজেকে অনেক ক্ষেত্রে সরকারের ঊর্ধ্বে ভাবে, আইনের ঊর্ধ্বে ভাবে, সরকারের চেয়ে ক্ষমতাবান ভাবে। আপনি দেখেছেন যে আমাদের পুলিশ কর্মকর্তাদের মাঠ পর্যায়ের সাধারণ মাঠ পর্যায়ের কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তাদের যে 2018 নির্বাচনের পর যে ভাষাভঙ্গি, যে বক্তব্য, এই সংবাদ মাধ্যমেই যেগুলো এসেছে, সেটি সরকারের জন্য খুব সুখকর নয়, জনগণের জন্য তো নয়ই। প্রথমত হচ্ছে আইনের শাসনের প্রতিটি ক্ষেত্রে জাতীয় সংসদের ভূমিকা। গণতান্ত্রিক ব্যবস্থায় জাতীয় সংসদ নির্বাহী বিভাগকে তদারক করবে, নির্বাহী বিভাগকে নজরদারিতে রাখবে। নির্বাহী বিভাগ ভুল করলে সেটি বলবে, অন্যায় করলে তার বিচার করবে, তাই তো? বিচার বিভাগ আছে, বিচারকে করবে। কিন্তু আমরা কি বলতে পারি যে গত 15 বছরের শাসন, তার আগের বিএনপি বা সেনা সমর্থিত শাসন থেকে দৃশ্যনীয় কোনো পরিবর্তন হয়েছে? মানে বিচারের ক্ষেত্রে, আপনি আইনের প্রয়োগের ক্ষেত্রে তো একই ধারায় চলছে। বাংলাদেশে এমন কোনো সরকার নেই যে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ক্ষমতায় আসেনি। আবার এমন কোনো সরকার নাই যে বিদায় বেলার দুর্নীতির অপবাদ নিয়ে যেতে হয়েছে। সেটা আপনি জিয়া রহমান সরকারে বলেন, এরশাদ ক্ষমতায় আসলেন যে এই সরকারের, বিএনপি সরকারের দুর্নীতির কথা বলে, এরশাদকে তাড়ানোই হলো দুর্নীতিবাজ বলে। পরবর্তীকালে বিএনপির বিরুদ্ধেও আওয়ামী লীগ দুর্নীতির আর অভিযোগ এনে আন্দোলন করেছে, আওয়ামী লীগও করেছে। আর এখন অবস্থাটা হচ্ছে যে এখন আর আন্দোলনের সুযোগ নেই। মানে দুর্নীতির বিরুদ্ধে জনগণকে
জনমত তৈরি করে কাউকে ক্ষমতা থেকে সরানোর, কারণ ক্ষমতার সরানোর একটাই গণতান্ত্রিক ব্যবস্থা, একটাই উপায় হচ্ছে নির্বাচন। তো আমরা তো সেই নির্বাচন, কাউসার ভাই নির্বাচন কমিশনের কথা বলছিলেন, যে নির্বাচন কমিশনের জনবল বাড়ানো হয়েছে, কাঠামো বাড়ানো হয়েছে, কাঠামো সুদৃঢ় করা হয়েছে দুদকের, কিন্তু নির্বাচন কমিশন তার যে মৌলিক দায়িত্ব, নির্বাচনটাই তো করতে পারেনি। নির্বাচন হচ্ছে বাছাই করার সুযোগ, অর্থাৎ আমরা এই 3 জনের মধ্যে যদি 20 জন ভোটার থাকে, তারা বা 100 জন ভোটার থাকে বা 1 কোটি ভোটার থাকে, তারা বাছাই করবে যে 3 জনের মধ্যে কাকে পছন্দ করে। যদি প্রথমেই 2 জনকে বাদ দেওয়া হয়, তাহলে তার বাছাই করার সুযোগ থাকে না। এখন আমরা এমন একটা নির্বাচন করতে পারলাম না যে বাছাইয়ের সুযোগটা থাকবে জনগণের। এর সঙ্গে একটু দুর্নীতির সম্পর্কটা একটু বুঝতে চাইবো। না, এর সঙ্গেই দুর্নীতির সম্পর্ক, কারণ নির্বাচনটা যদি দুর্নীতিমুক্ত না হয়, মানে সরকার পরিচালনাটা যদি দুর্নীতিমুক্ত না হয়, তাহলে বিচ্ছিন্নভাবে এনবিআরের অমুক কর্মকর্তার বিরুদ্ধে, পুলিশের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে এরকম বিচ্ছিন্ন অভিযান চালিয়ে খুব ফল কি পাওয়া যাবে? 2019 সালে তো আমরা দেখলাম। তার দেখি আপনার যে বক্তব্য বা যে অভিযোগের ব্যাপারে এবিএম রিয়াজুল কবির কাউসার কি বলেন? না, সোহরাব ভাই একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। নির্বাচন একটা দেশের জন্য, একটা রাষ্ট্রের জন্য, সাংবিধানিক ধারাবাহিকতার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি না ঘোষণা দিয়ে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় না আসে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের যে 2টা দল আমরা বলি, 2টা দলই কিন্তু ঘোষণা দিয়ে এসেছিল, ক্ষমতায় থেকে দল করেছে, নির্বাচন করেছে ক্ষমতায় থাকার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য না। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং একজনকে নামিয়েছে দুর্নীতি বুঝতে, আমরা দীর্ঘদিন আন্দোলন করে আরেকজনকে নামিয়েছি। তাদের মুখে এর আগে এটা বলেনি, আমাদেরও দুর্ভাগ্য যে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যে রাষ্ট্র একটা নির্বাচনের মধ্য দিয়ে, একটা যুদ্ধের মধ্য দিয়ে দেশটা স্বাধীন হয়েছে। কেন আমরা ইতিহাস পড়তাম, টেবিলে বসে দেশ ভাগ হতো, তাই না? আমরা তো সেটা না, রক্ত দিয়ে আমরা দেশ ভাগ করেছি বা দেশ স্বাধীনতা করেছি। স্বাধীনতার বিপক্ষের শক্তি এখনো আমাদের দেশে মাথাচাড়া দেয়, বা কোনো কোনো দল তাদেরকে প্রশ্রয় দেয়। এটা দুর্ভাগ্যজনক। সোহরাব ভাই যে দৃষ্টিকোণ থেকে বলছেন যে 2টা দল বা একটা দল নেই, আমাদের নির্বাচন কমিশনের আইনে নির্বাচন কমিশনের কিন্তু সেই ক্ষমতা নাই। কোন দল আসলে নির্বাচন হবে, কোন দল আসলে হবে না, কোন দলকে ইনভাইট করতে হবে। নির্বাচনের কাজ হলো নির্বাচনে একটা আবহাওয়া তৈরি করা, তার ভোট কেন্দ্র তৈরি করা, ভোটাররা যেন ভোট দিতে পারে, ভোটাররা যেন আসতে পারে, সেই অবস্থা তৈরি করা। এই যে ভারতে একটা নির্বাচন হয়ে গেল, বিশাল দেশ, পাহাড় পর্বত জঙ্গল, ভোট কেন্দ্র, নির্বাচন কমিশন আমরা দেখি নেই কোথাও দৃশ্যমান হয়েছে না। কিন্তু আমরা প্রথমেই টার্গেট করি নির্বাচন কমিশন আমাদেরকে ঘোষণা দিয়ে পাশ করিয়ে দেবে, এই যেটা টেন্ডেন্সি আগে ছিল, এটা তো এখন নাই। আপনি যদি গণতান্ত্রিক ধারা মনে করেন, ক্ষমতায় যেতে চান, জনগণের কাজ করতে চান, নির্বাচনের দ্বারা আসতে হবে। আমরা এই জিনিসটা অনুপস্থিত দেখছি। এখন মনে করেন 7ই জানুয়ারি নির্বাচনটা যদি না হতো, এই সরকার যদি না করতে পারতো, তাহলে কি হতো? এই সরকার থাকার সুযোগ ছিল? একটা অসাংবিধানিক সরকার আসতো, অনির্বাচিত সরকার আসতো, যেটা আমরা বহুদিন দেখেছি বাংলাদেশে। 75-এর 15 আগস্টের পর, জাতির পিতাকে হত্যা করার পর আমরা তো এই দ্বারাই দেখেছি। তো তারা কি অগণতান্ত্রিক দ্বারায় ফিরে যেতে চান, অসাংবিধানিক দ্বারায় ফিরে যেতে চান? বরঞ্চ আমরা লক্ষ্য করে দেখবেন, পাকিস্তান, যার বয়স 78 বছর, সেখানে একটা পার্লামেন্টও কিন্তু 5 বছর টিকে নেই, এখন পর্যন্ত না। জানেন এই পার্লামেন্ট কয়দিন টিকে নেই? বাংলাদেশও কিন্তু শুরু হয়েছিল, বাট 91 পর থেকে লক্ষ্য করে দেখেন, এখন কিন্তু 5 বছর পর নির্বাচন হচ্ছে। আবারও একটু একদম সরাসরি দুর্নীতির জায়গাটাতে আসতে যাচ্ছি, যে ধরেন কেউ অভিযুক্ত হয়ে গেল, সোশ্যাল মিডিয়া থেকেই হোক বা গণমাধ্যমের জায়গা থেকেই হোক, বেরিয়ে আসলো কারো দুর্নীতির চিত্র, এবং সে ব্যাপারে সরকার বেশ কিছু পদক্ষেপ নিল, ধরে নিলাম দৃষ্টান্তমূলক একটি শাস্তিও হয়ে গেল। প্রশ্নটি হচ্ছে যে আসলে কেউ করে দিল তারপরে এমনটি হলো, নাকি আসলে সরকারেরই দায়িত্ব থাকে একটা কঠোর নজরদারির বিষয়ে দুর্নীতিগুলোকে খোঁজা এবং নিয়ন্ত্রণে রাখা? একটা নজরদারি থাকেই, দায়িত্বটা হলো দুর্নীতি কমিশনের। দুর্নীতি কমিশনকে এখন সর্বোচ্চ একটা পাওয়ার দেওয়া হয়েছে, জনবল দেওয়া হয়েছে, বাজেট দেওয়া হয়েছে।
এবং যারা আছেন তারা কিন্তু সাবেক সচিব পর্যায়ের কর্মকর্তা এবং সচিবও থাকেন রানিং, তাই না? এডমিন ক্যাডারে যারা ম্যাজিস্ট্রেট ছিল তারাও থাকেন, অর্থাৎ সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাই সরকারের, দেখুন আপনি তো বলবেন নজির জানতে চেয়েছিলেন, এই যে একটা অপরাধের বিরুদ্ধে প্রথম তদন্ত হয়, মামলা হয়, মামলায় কিন্তু আপনার একটা মানে সিভিল নেচারের মামলা, এটা হয় সাক্ষী শপথ, এটা সে দালিলিক প্রমাণ দিতে হয়। মামলা করা কিন্তু খুব সহজ, মামলা প্রমাণ করা কিন্তু কঠিন, এবং পুরোপুরি প্রমাণিত না হলে আপনাকে দোষী সাব্যস্ত করা যাবে না। এই সুযোগটা অনেকে নিয়ে নেন। সো আমি মনে করি বাংলাদেশে অনেক আইনের সংশোধন এসছে, সময়ের কারণে বাস্তবতার নিরিখে অনেক আইনি পরিবর্তন করা যেতে পারে, কেউ যেন ছাড় না পায়। এই যে মনে করেন এইসব আমরা আগে লক্ষ্য করে দেখেছি, অনেক কথা হয়, কিন্তু তারা ওই যে আপনি বললেন ছাড় নিয়ে গেল, ফাঁকটা বের করতে হবে, কোন ফাঁকে বেরিয়ে গেল, নিশ্চয়ই এগুলো দুদক বিবেচনা করবে, সরকারের কাছে প্রস্তাব করবে। প্রত্যেক বছর লক্ষ্য করে দুদকের কিছু আইনে কিন্তু পরিবর্তন হচ্ছে। এইটার সুযোগ এটা হলে হয়তো বা এইসব ব্যাপারে সাজা, মানে অপরাধীকে ধরা, সাজা দেওয়া আরও সহজ হবে। সবচেয়ে বড় কথা, সরকারের যে সদিচ্ছাটা, যারাই দুর্নীতি করুক তাদেরকে বুঝতে হবে হয়তো আমি দুর্নীতি করতে পারবো, কিন্তু আলটিমেট আমি ছাড় পাবো না কোনো না কোনো সময়। আপনি কি মনে করেন যে এই বাস্তবতাটি আমাদের দেশে আছে, যে যারা করেন দুর্নীতি তারা মনে করেন যে হ্যাঁ সিস্টেমটা এমন যে আমি আসলে পার পাবো? দেখুন, আমি একটা অভিজ্ঞতার কথাই বলতে চাই। 96 সালে আওয়ামী লীগ যখন প্রথম রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আমি দেখেছি তখন একটা ইম্পর্টেন্ট কাজ ছিল টিএনটি, টেলিভিশন, এবং আমার জানা মতে এই বিটিএনটি সরকারকে 7,000 কোটি টাকা রেভিনিউ লাভ দিত। তখন টিএনটি একটা লাভজনক প্রতিষ্ঠান ছিল। একটা টিএনটি জমা হতো 18,000 টাকা, ঘুষ লাগতো 50,000 টাকা লাইন নেওয়ার জন্য। এই ছিল বাস্তবতা। এবং টিএনটিতে দুইটা পক্ষ খুব পাওয়ারফুল ছিল, একটা চেয়ারম্যান, একটা লাইনম্যান। চেয়ারম্যানের চেয়ে পাওয়ারফুল ছিল লাইনম্যান, কারণ লাইনম্যানের উপর ডিপেন্ড করতো একটা টেলিফোন সংযোগ পাবে কি পাবে না, সচল থাকবে কিনা, আচ্ছা সচল থাকবে কিনা, কার লাইনটা তার মধ্যে ঢুকে যাবে, কার বিদেশের কথাটা অন্য লাইনে ঢুকে যাবে, এটা নির্ধারণ করতে কিন্তু লাইনম্যান, কারণ সব কিছু তার কাছে। চেয়ারম্যান তো অফিস অর্ডার করতে পারে, আর কিছু করতে পারেন না। কিন্তু আওয়ামী লীগ সরকার 97 সালে আসার পরে যখন ডিজিটাল ফরম্যাটে চলে যাওয়া শুরু হলো, তখন কিন্তু লাইনম্যানরা আর যে কোনো লাইনে হাত দিতে পারেন না, মানে এক্সচেঞ্জগুলি ছোট হয়ে যাচ্ছে, ডিজিটাল হয়ে যাচ্ছে, ইচ্ছা করলে তো সে হাত দিতে পারে না। একটা সিস্টেম ডেভেলপ করার জন্য কিন্তু দুর্নীতি কমে গেল, টিএনটি রেভিনিউ বেড়ে গেল। তা আমি মনে করি কি, সময়ের আলোকে আমাদেরকে সবকিছু ডিজিটাল করতে হবে। আচ্ছা, ওষুধ করে লাভ হবে না, আপনি একটা সিস্টেমে নিয়ে আসেন। আপনি নিজেই, যেমন এখন বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে আপনি টাকা রাখেন, বাংলাদেশ ব্যাংক রিপোর্ট পাবে, কারণ ডিজিটাল ফরম্যাটে চলে আসছে সবাই, সেটা হোক সরকারি ব্যাংক নয়তো বেসরকারি ব্যাংক। মানে ডিজিটাল ভেতর দিয়ে আমরা দুর্নীতিটাকে অনেকটা কমিয়ে আনতে পারবো। আপনি একটা সিস্টেমে চলে আসছে, ইচ্ছা করলে আপনি লুকাতে পারবেন না। আমরা একটা বিরতিতে যাচ্ছি, তারপর আবারও আসবো আপনাদের কাছে আলোচনায়। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেল আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আলোচনায়। সোহরাব হাসান, ফিরছি এবার আপনার কাছে। আমরা যদি যাকে নিয়ে কথা বলছি, নাম উল্লেখ না করলেও চলে, সবাই জানি তিনি কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন, দুর্নীতির কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন। তিনি কিভাবে ধরা পড়লেন, তার সন্তান একটি ছাগল ক্রয় করতে গিয়েছিলেন সেখান থেকে, এবং এর রেশ ধরে আরও নানা ধরনের ঘটনা ঘটছে, এবং সবশেষে দেখা গেল যে প্রতিষ্ঠান থেকে সেই ছাগলটি কেনা হয়েছিল তারও জবরদখল করার ইতিহাস বেরিয়ে এলো। এর লেজ ধরে আরও কিছু ঘটনাও বেরিয়ে আসছে। সবশেষ এই ছাগলের যে বিক্রেতা প্রতিষ্ঠান সাদিক এগ্রো, তার দখল করে রাখা জায়গা উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তো দেখা যাচ্ছে যে আসলে যত দূরই যাওয়া যাচ্ছে, কোনো না কোনো নিয়ম, কোনো না কোনো দুর্নীতির একটা ব্যাপার পাওয়া যাচ্ছে। এবং যখন একটি ঘটনা শেষ হয়ে যায়, নতুন কোনো একটি ঘটনা উঠে আসার আগ পর্যন্ত এই মাঝখানের সময়টুকু বা অন্যান্য সময়টুকুতে আসলে দুর্নীতির বিরুদ্ধে সক্রিয়তা থাকে কিনা, এটা আপনার কাছ থেকে
আসলে দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিটাই যদি নীতি হয়ে যায়, তখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাটা কঠিন, দুর্নীতি দমন করাও কঠিন, দুর্নীতিবাজকে ধরাও কঠিন। এই যে যেসব নাম এসেছে, তারা তো দেখতাম যারা পদে ছিলেন যখন বা এখন পদে আছেন, তারা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতেন বা ভাবেন। যেমন ধরেন আমাদের আসলে পদ্ধতিগত দুর্নীতিটা কিভাবে মোকাবেলা করা যায়। যেমন ইউএনও ভাবেন যে তার যে উপরস্থ আছেন তাকে সন্তুষ্ট করাটাই তার একমাত্র কাজ। এই কীভাবে আইনে কি আছে, তার কি এখতিয়ার, এটা কোনো দেখার দরকার নাই। তার উপরস্থ যিনি আছেন তিনি ভাবেন তার বসকে, তার উপরস্থকে কীভাবে সন্তুষ্ট করা যায়। এরকম যেতে যেতে শীর্ষ পর্যায়ে যায়, এটা হচ্ছে একটু বিপজ্জনক। এমনকি ধরেন আর যাদের নজরদারি করার কথা, মন্ত্রণালয়ে নজরদারি করার কথা কিন্তু মন্ত্রীর, কিন্তু আমাদের এই সরকার না, এই বিএনপি সরকার বলেন বা তত্ত্বাবধায়ক বলেন বা যে কোনো, কতজন মন্ত্রী তার মন্ত্রণালয় সম্পর্কে সব কিছু জানেন নখদর্পণে, তিনি ধরতে পারবেন। যখন পারেন না তখন কিন্তু তিনি সচিবের উপর নির্ভর করেন, সচিব আবার যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব। সুতরাং আমাদের কাঠামোগত এই যে দুর্বলতা, এটা যদি না কাটাতে পারি, অর্থাৎ অভিভাবকের দক্ষতা অর্জন করতে হয়। শুধু রাজনৈতিক পরিচয়ে রাজনৈতিক পরিচয়ে এমপি হয়ে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন, অনেক ক্ষেত্রে দেখা গেল তো। এবং এই 2024 নির্বাচনের পর যে আগের মন্ত্রিসভার একটা বড় অংশ বাদ পড়েছে, এটা বাদ পড়েছে কিন্তু বলা যায় যে অদক্ষতার কারণে, অথবা পারফরমেন্স দেখাতে পারেননি, অথবা দুর্নীতির খুব একটা যে দুর্নীতিগ্রস্ত, কিন্তু অদক্ষতাটাই বেশি। সুতরাং আমাদের প্রথমত হচ্ছে আপনি দুর্নীতি ধরার জন্য একটা দক্ষতা প্রয়োজন, এবং সেটা শুধু দুদকের উপর ছাড়লে হবে না। আপনার মন্ত্রণালয়, আপনার বিভাগের জবাবদিহিটা শীর্ষ ব্যক্তিকে করতে হবে। আমাদের শীর্ষ ব্যক্তিদের মধ্যে এটার যথেষ্ট অভাব আছে। আবার আমি অদক্ষকে যদি প্রশ্রয় দিয়ে থাকি, যেহেতু আমাকে মানে আমার অনুগত, তখন দুর্নীতিটা যারা সৎ কর্মকর্তা তারা নিরুৎসাহিত হন, তারা বঞ্চিতও হন, তাদের প্রতি বৈষম্য দেখানো হয়। আর যখন অদক্ষ ব্যক্তি এই ধরনের পদে আসেন, তিনি তো তার একমাত্র কাজ হয় যে উপরস্থকে কীভাবে সন্তুষ্ট করা যায়। এই সন্তুষ্টির দুটো, আইনের শাসন আর সন্তুষ্টির শাসনের মধ্যে পার্থক্য আছে। আরেকটি হচ্ছে যে ভারসাম্য। সংসদে তো আমরা তো দেখেছি জিয়াউর রহমানের সংসদ, সে সংসদ তো বিরোধী দলে আওয়ামী লীগের ছিলেন 39 জন এবং জাসদের 7 জন না 8 জন, মানে এক ধরনের। কিন্তু এবং ওইটি তো বলা হতো যে যেহেতু রাষ্ট্রপতি শাসিত, যে পার্লামেন্টের ক্ষমতা নেই, কিন্তু বিরোধী দলের যে কয়জন ছিল তারা কিন্তু এক ধরনের সোচ্চার ভূমিকা পালন করছে। সরকারকে অনেক সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করেছে, অনেক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, শ্বেতপত্র প্রকাশ করতে বাধ্য করেছে। কিন্তু এটার মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকে। এখন আমি যদি মনে করি যে কোনো সরকার যদি মনে করে যে তারা যা করছে এর চেয়ে উত্তম আর হতে পারে না, তাহলে আর কিন্তু আত্মজিজ্ঞাসা হবে না, আত্মসমালোচনা হবে না, এবং যারাই বিরোধিতা করবে, যারাই সমালোচনা করবে, তারা দেশের শত্রু হয়ে যাবে। এই সুযোগে দুর্নীতির মতন বিষয়গুলো আসলে জেকে বসতে পারে, জেকে বসার সুযোগটা তৈরি হয়। তো আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে এসেছি। এবং রিয়াজুল কবির কাউসার, আপনার কাছে ফিরছি যে যদি রাজনৈতিক অঙ্গীকার থাকে, তাহলে আসলে দুর্নীতি প্রতিরোধ করা কি খুব কঠিন? আমার তো মনে হয় বর্তমান সরকার তার ইশতেহারের কথা অনুযায়ী সেটা কথা রাখার চেষ্টা করছে, এবং দৃশ্যমান যে এইসব ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি মনে করি সরকারের যেমন দায়িত্ব, দুদকের দায়িত্ব, আমাদেরও সামাজিকভাবে ব্যাপারটা বিবেচনা করা উচিত। কারণ আমার বাড়ির পাশের টিনরিঘরটা কি করে 4 তলা বিল্ডিং হয়ে যায়, এটা বিবেচনা রাখা উচিত। সমাজ বড়জোর এটা কি করতে পারে, প্রশ্ন তুলতে পারে, তাই না? প্রশ্ন না, যথাস্থানে জানাতেও পারে।
আমার জানা মতে আমি যতটুকু জানি দুদকে মাসে 4,000 অ্যাপ্লিকেশন জমা পড়ে। এখান থেকে তারা স্ক্রুটিনাইজ করে বা বিবেচনা করে তদন্ত করে। আপনার একটা দায়িত্ব আছে, এখানে তো বলা নাই কে অ্যাপ্লিকেশন করবে কে করবে না, জানাতে হবে। যে সৌরভ বললো না যে সামাজিক মাধ্যম ধন্যবাদ দিছে, কেউ তো তুলে আনছে। বাংলাদেশে এখন যারা একটা মোবাইল আছে সে হয়তো বড় সাংবাদিক, সে বিশ্বে যে কোনো একটা যে ছড়াই দিতে পারে, এই সুযোগ তো এই সরকার করে দিচ্ছে। আজকাল গ্রাম শহরকে কিন্তু চূড়ান্ত ফয়সালার যে জায়গাটা সেখানে কিন্তু রাজনৈতিক কমিটমেন্ট খুব জরুরি, এবং আমার মনে হয় সেটা সরকার এনশিওর করেছে এবং ভবিষ্যতে করবে। কারণ একটা দেশ নিঃসন্দেহে দেশটা এগিয়ে যাচ্ছে, এই সদের দুর্নীতি বন্ধ না করলে আমাদের অনেকগুলি সমস্যা হতে পারে, এটা মাথায় রাখতে হবে। কারণ আমরা সত্য বিপত্তির মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কারণ যাচ্ছি। ডিজিটালাইজেশনের এই যে সময়টা, এই সময়টাতে যেমন ধরেন যদি আমরা ভূমির জায়গাতে দেখি, ভূমি খাতটাকে পুরোটাকে যদি ডিজিটাল করে ফেলা যায়, দুর্নীতি কিন্তু অনেক কমে আসবে। এই কথাগুলি প্রক্রিয়া চলছে, সেগুলি সত্যি। 70% ডিজিটালাইজেশন হয়ে গেছে। না, সেটা হচ্ছে, সেটা অবশ্যই করছে, সেটাই বলছি যে কিন্তু এই সিস্টেমগুলো ডেভেলপ করলেই কি শেষ পর্যন্ত হয় যদি রাজনৈতিক অঙ্গীকারের শক্তিশালী একটা জায়গা না থাকে? না, ওই সিদ্ধান্তের কারণে তো হচ্ছে, সরকার সিদ্ধান্ত নিতে পেরেছে যে এইভাবে থাকতে পারে না। একজনের জমি আরেকজন বিক্রি করতে পারে না, তাকে নিশ্চিত করতে হবে জমিটা তার। আমার ব্যাংকে টাকা না থাকলে আমি চেক দিলে কি ব্যাংক আমাকে টাকা দেবে? বা আমার ব্যাংকে আছে 50,000 টাকা, আমি 1 লাখ টাকা দিলে চেক দেবে? টাকা দেবে? দেবে না। ঠিক জমির ব্যাপারে কিন্তু ডিজিটালাইজেশন হচ্ছে, কে কত অংশ পাবে ওই অংশটা সে বিক্রি করতে পারবে। এই যে সরকার উদ্যোগ নিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গীকারটি বেশ শক্ত অবস্থা আছে বলে আপনি মনে করেন? আমি প্রথমেই বলেছিলাম যে আপনি বকতে দিলে হবে না, ডিজিটালাইজেশন করতে হবে, তাহলে অনেক কিছু না বললেও আপনি এটার আওতায় এসে যাবেন। আজকের মতো আলোচনা শেষ করতে হচ্ছে, কারণ আমাদের সময় প্রায় শেষ হয়ে গেল। আপনাদেরকে ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আলোচনার এই সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। দুর্নীতির বিষয়ে আমরা সরকারের কাছ থেকে সবসময় জিরো টলারেন্স এই কথাগুলো শুনে থাকি। সাফল্য ব্যর্থতার হিসাব নিকাশ করা যেতে পারে, সাফল্য বেশি না ব্যর্থতা বেশি সেটাও করা যেতে পারে, কিন্তু দৃশ্যমান দুর্নীতি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষের একটি অভিযোগের জায়গা থাকবে, ক্ষোভের জায়গা থাকবে, এবং নিশ্চয়ই সেই জায়গাটিকে প্রশমিত করে নিয়ে আসা হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।